আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসনাল হোসেন বলছি। আমি আজকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা, যেটা বিশেষ করে রাস্তার যোগাযোগ ব্যবস্থা এবং ট্রেন যোগাযোগ ব্যবস্থা যেটা আছে সেটা নিয়ে আপাতত কথা বলবো। এরপরে হয়তো আরেকটা ভিডিওতে বাংলাদেশের নদী দিয়ে যে যোগাযোগ ব্যবস্থা যেটা আছে সেটার কিভাবে পরিমার্জন করা যায় বা সেটার যে সম্ভাবনা সেগুলো সম্পর্কে আরেকটা ভিডিওতে আলোচনা করব বলে আশা রাখি ইনশাআল্লাহ। বাংলাদেশে দেখা যায় যে ট্রেন কমিউনিকেশন যেটা আছে, এই ট্রেন কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ বিশেষ করে খুব বেশি জটিলতা আছে। আবার দেখা যায় যে এটা অনেক সময় ইচ্ছা করেই হয়তো সমাধান করা হয় না। যেমন যদি আমি উদাহরণ হিসেবে বলি যে আমাদের বাংলাদেশে রেলের যে জমি আছে, এই জমি অধিকাংশই বেহাত হয়ে আছে। অনেকে অবৈধভাবে এখানে ব্যবসা করছে। শুধু তাই নয়, ব্যবসা শুধু নয়, বিভিন্ন ধরনের স্থাপনা করে, বিভিন্ন ধরনের ফলস পেপারস তৈরি করে এখানে অনেকেই স্থায়ী হয়ে গেছে। অথচ এগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যবস্থাপনা করা সম্ভব ছিল বা এখনও সম্ভব। তার কারণ হচ্ছে যে রেলের এই জমির ব্যবস্থাপনা করতে পারলে এখানে অনেক কর্মসংস্থান হবে। এবং কর্মসংস্থানটা কীভাবে হবে তার একটা উদাহরণ আমি দিই। যেমন রাজশাহী থেকে যদি আমি ধরি যে রাজশাহী থেকে আমরা ঢাকাতে বা চিটাগাঙে ট্রেন সার্ভিস দেব বা যেটাই হোক না কেন, এখন ট্রেন সার্ভিসে দেখা যায় যে এখানে ইন বিটুইন যে পথ আছে সেটা হচ্ছে একটা বা দুইটা লাইন আছে। শুধু তাই নয়, এই একটা বা দুইটা লাইনের মধ্যে আবার দেখা যায় যে এখানে ব্রড গেজ আছে, মিটার গেজও আছে। এখন আবার হলো কম্বাইন্ড ব্রড গেজ মিটার গেজ এগুলো করা হচ্ছে। কিন্তু একটা দেশে এই ধরনের এই ধরনের করার তো যে মানে যৌক্তিকতা দেখি না। হয়তো ব্রিটিশরা করে গেছে, যে কোনোভাবেই হোক, ভৌগোলিক কারণে হোক। তো সেক্ষেত্রে একটা মাত্র পদ্ধতি অবলম্বন করলে মাঝখানে যে মিটার গেজের যে কম্বাইন্ড যে লাইনটা বা ব্রড গেজের যে বাইরের যে লাইনটা, যেটা হোক, যে কোনো একটা রাখাটা আমাদের জন্যে অতীব জরুরি বলে আমার মতামত। এখন দৃশ্যত দেখা যায় যে বিশেষ করে ঈদে পার্বণে যখন মানুষের যাওয়া আসার যে বিষয়টা হয়, সেটা কি প্রচুর পরিমাণে বাসে, ট্রাকে বিভিন্নভাবে মানুষ হলো তার আপনজনের কাছে যে হলো ঈদ, পূজা বা বিভিন্ন ধরনের ধর্মীয় যে হলো বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে সামিল হয়। এখন এই আমি যে প্রথমে যেটা বললাম, রাজশাহী থেকে চিটাগাঙে আমি যাব, তো আমার এখানকার প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে কোনো এক ধরনের ট্রেন লাইন হবে এবং এই প্রতিটা ট্রেনে 20টা করে বগি থাকবে। এবং রাজশাহী থেকে যদি ধরা যায় যে হয়তো সকাল 6টার সময় একটা ট্রেন ছাড়বে, তার ঠিক 1 ঘন্টা পরে আরও একটা ট্রেন ছাড়বে। এবং ট্রেনের যে লাইনগুলো আছে, যে ইয়েগুলো আছে স্টেশনে যেগুলো আছে, শুধু তাই না, ইন বিটুইন এখানে 6টা করে বা 7টা করেই থাকবে, 7টা 8টা এই ধরনের লাইন থাকবে এবং এইটা অল থ্রু থাকবে। তাহলে যেটা হবে যে লাইন নাম্বার হয়তো 1 থেকে আমি রাজশাহীর একটা ট্রেন ছাড়লাম, এখানে 20টা বগিতে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মানুষ 20টা বগিতে উঠলো। অ্যাডিশনাল আরও যেগুলো আছে সেগুলো তো থাকবেই। 1 ঘন্টা পরে পাশে লাইন নাম্বার 2 থেকে সেখানে হয়তো রাজশাহী থেকে আরেকটা ট্রেন ছাড়লো, আবার 8টার সময় আরেকটা ট্রেন ছাড়লো। তাহলে 3টা লাইনে 3টা ট্রেন যা ছাড়লো, এই 3টা রাজশাহী আপ ঢাকা যেটা বা চিটাগাং, এখানে প্রায় 60টা বগিতে প্রচুর পরিমাণে যাত্রীকে পরিবহন করা সম্ভব। অবশ্যই মাঝখানে নদী আছে, সেখানে হয়তো আমি 6টা লাইন করতে পারবো না, কিন্তু আমি যাওয়া আসার জন্য 2টো লাইন তো করতে পারি, সেটা আমি করতে পারবো। আর এই যে স্টেশনও আর এই 7টা লাইনের কথা যেটা বলছি বা 8টা লাইনের কথা বলছি বা ইন বিটুইন,
এটার উদ্দেশ্য হচ্ছে যে একটাতে শুধুমাত্র মাল পরিবহনের জন্য একটা লাইন থাকবে বা দুটো লাইন থাকবে, যেটা আপ এবং ডাউন। তাহলে ঠিক একইভাবে ঢাকা থেকে বা চিটাগাং থেকে যদি আমি 6:30টার সময় একটা ট্রেন ছাড়ি যেটা রাজশাহীতে আসবে, অথবা দূরে যাবে, রংপুরে যাবে, যেটাই হোক না কেন, এবং 7:30টার সময় যদি আরেকটা ছাড়ি, তাহলে এদের মাঝপথে যে সময় দেখা হচ্ছে সেটা হয়তো বোঝা যাবে যে এই ট্রেনটা এটার সময় এই সময় ক্রস করবে, এই মানে এক একটা ট্রেন এক একটা ক্রস করবে। তার মানে আপ ডাউন 6টা ট্রেন থাকবে, 3টা আপ 3টা ডাউন। তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে প্রচুর পরিমাণে যাত্রী পরিবহন তো শুধু করা যাবে না, এখানে বিভিন্ন ঈদে পার্বণে যে সমস্যাটা হয়, কারণ বাংলাদেশের জনসংখ্যা প্রচণ্ডভাবে বাড়তি, এই বাড়তি জনসংখ্যার তাদের যে হলো এই মানে কমিউনিকেশনের যে চাপ, এই চাপটা কিন্তু ট্রেন খুব সুন্দরভাবে হলো মানে অ্যাডপ্ট করে নিতে পারবে। এবং এই যে ট্রেনের যে এই যে এক্সপানশনটা হলো, এই এক্সপানশনটা একদিনে হবে না। এই এক্সপানশনটা করতে হয়তো বাংলাদেশের 10 বছর, 15 বছর বা 20 বছর লাগবে। সেটা যদি সঠিকভাবে হয়, তাহলে দেখা যায় যে আমরা আমাদের ছোটোবেলা থেকেই দেখছি যে ট্রেন লাইনে বা ট্রেন কমিউনিকেশনের যে মেনটেনেন্স, এই মেনটেনেন্সটা সাধারণ রোড কমিউনিকেশন যেটা আছে সেটার চেয়ে কিন্তু অনেক কম, অনেক কম। যদি ঠিকভাবে এটার কনস্ট্রাকশন করা যায় এবং ঠিকভাবে এটা যদি মেনটেনেন্স করা যায়, তাহলে আগামী 200 বছর বাংলাদেশের যে এক্সপান্ডিং কমিউনিকেশন প্রবলেম, এই এক্সপান্ডিং কমিউনিকেশন প্রবলেমটা কিন্তু অনেকাংশে সলভ হয়ে যাবে, অনেকাংশে সলভ হবে। শুধু তাই নয়, একটা কমন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে বলা হয় অনেক সময় এই জিনিসটা একটা কনস্পিরেসি থিওরির মতো শোনা যায় যে মোটর মালিক সমিতির যারা আছে, যারা রাস্তাঘাটে বাস ট্রাক পরিবহন করে, বিভিন্ন যাত্রী বা মালামাল পরিবহন করে, তারা হলো ট্রেন কমিউনিকেশন যাতে না হয় এটার জন্য তারা সচেষ্ট, বিভিন্নভাবে সচেষ্ট হতে পারে বা হতে পারে, এটা ধরনের একটা রিউমার্স আমরা শুনি। তো আমরা সাধারণ জনগণ যারা, আমাদের কিন্তু এই কমিউনিকেশনের বিষয়ে এই রিউমার্স বা এইগুলোর আমাদের কাছে ভ্যালুলেস। হ্যাঁ, এটা আমাদের কাছে শুধুমাত্র হয়রানির একটা নাম। আমরা চাই যে ঠিকমতো আমরা বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতে পারবো, বিভিন্ন জায়গায় যাব, খুব সহজে যেতে পারবো, আমাকে দাঁড়িয়ে যেতে হবে না, আমি আমার লাগেজ নিয়ে টেনশন করতে হবে না, আমি একদম সেফ সিকিওর একটা জায়গা থেকে রওনা হবো আর একটা জায়গায় পৌঁছাবো। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। কারণ আধুনিক জামানায় আমি যদি এই এক্সপেকটেশনটা না করতে পারি, তাহলে বাংলাদেশের আজকে সামনে 54 বছর পার হয়ে যাবে। এই 53-54 বছর বয়সে আমার অ্যাচিভমেন্টটা কী? আমাদের অ্যাচিভমেন্টটা কি হলো খুব বলার মতো? এই যে ঈদের সময় যে এত লোক হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, অনেকে লাগেজ নিয়ে যেতে পারে না, যে ঠিক আছে যাই, সপ্তাহখানেক পরে আবার আসবো, এসে লাগেজটা নিয়ে যাব, এত ভিড়ের কারণেই হয় না। আবার বলা হয় যে ট্রেনে অনেক লস। ডেফিনেটলি এটা লস না। ট্রেনের যেটা হচ্ছে এই যে মেট্রো রেল ঠিক যেভাবে পরিচালনা করা হচ্ছে, এটাতে অনেক আধুনিকায়ন হয়েছে। এটার লাভ লস যেটাই হোক না কেন, আমরা যদি ব্রডার স্কেলে সারা বাংলাদেশের ট্রেন কমিউনিকেশন এই 6টা লাইন যদি আমরা করে ফেলতে পারি, হ্যাঁ হয়তো ব্রিজ কমিউনিকেশনে সেখানে 2টো লাইনই থাকবে, কিন্তু যদি আমরা করতে পারি এবং এটা যদি প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে এই রোড ট্রান্সপোর্টে যারা আছে, এই রোড ট্রান্সপোর্টেশনে যারা আছে, তাদের টোটাল যারা আছে তাদের দ্বিগুণ তিনগুণ লোকের প্রয়োজন হবে এই ট্রেন কমিউনিকেশনকে মেনটেন করার জন্যে। শুধুমাত্র কমিউনিকেশনের জন্যে প্রয়োজন হবে না, বিভিন্ন ধরনের ফোরম্যান, বিভিন্ন ধরনের হলো সিভিল কনস্ট্রাকশনের প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাহলে এইটাও আমার একটা বিবেচনার বিষয়, কেননা বাংলাদেশের এই রেল সেক্টরটাকে, এটা একটা সরকারি সেক্টর বা স্বায়ত্তশাসিত সেক্টর যেটাই বলি না কেন, আমার যখনই আমি যখন একজন রাষ্ট্রের একজন হলো যদি নিয়ন্ত্রক হই, রাষ্ট্রের যদি আমি একজন উপদেষ্টা বা মন্ত্রী হই, যেটাই হই না কেন কমিউনিকেশনে, সেক্ষেত্রে আমার চিন্তা থাকবে যে না, আমি যদি এখান থেকে মানুষের সংস্রবটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে মানুষজন মানে অযথাই হলো সময় নষ্ট করবে না, তাদের একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। এবং যখন মানুষের এই মানে কর্মসংস্থানটা হবে, তখন তারা কিন্তু আর যাই হোক মানে অন্তত
মানসিক অশান্তিতে থাকবে না। তো সেক্ষেত্রে রোড ট্রান্সপোর্টেশনের যে বিষয়গুলো আছে, যেমন রোডের মেনটেনেন্সের বিষয়টা অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ, সবসময় মেনটেন্স করা, ওয়্যার টিয়ার হচ্ছে কন্টিনিউয়াসলি। ট্রেন কমিউনিকেশনও তাই, কিন্তু ট্রেন কমিউনিকেশনটা অনেক কনভিনিয়েন্ট। আবার কম্পোজিট টেকনোলজির বদৌলতে ট্রেনের যে বগির যে নেট ওয়েট, এই নেট ওয়েটও কিন্তু আমরা প্রায় 30%, 35% কমায় ফেলতে পারি। একটা ট্রেনের ওজন যদি 750 টন হয়, একটা বগির ওজন, যেটাতে 100 জন যাত্রীকে ক্যাপাসিটেট করতে পারে, সেটাকে যদি আমরা 30% যদি বা 35% যদি আমরা তার ওয়েট কমাই দিতে পারি, তাহলে ওই ওয়েটের জন্য আমি একে যেমন এক্সপান্ড করতে পারবো, তেমনি ফ্লেক্সিবল করতে পারবো, প্লাস আমি বেশি যাত্রী ক্যারি করতে পারবো। তো সুতরাং আমরা যদি আধুনিকায়ন চাই, আমরা যদি বাংলাদেশের মডার্নাইজেশন চাই, তাহলে অবশ্যই ট্রেন কমিউনিকেশনের এই বিষয়টা নজরদারি করতে হবে, এবং ট্রেন কমিউনিকেশনে আইসিটি সেক্টরটাকে, যে কমিউনিকেশন ম্যাট্রিক্সটা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেটার দিকে আমরা বিশেষভাবে নজর দিতে হবে, এবং এতে করে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং এই কর্মসংস্থান রোড ট্রান্সপোর্টেশনে যারা আছে তারা সহ আরও দ্বিগুণ তিনগুণ লোকের প্রয়োজন হবে এটাকে ফুললি মেনটেন করতে গেলে। যার কারণে আমার নিজস্ব মতামত যে যদি বাংলাদেশে এই বিষয়টি, ট্রেন কমিউনিকেশনের বিষয়, এটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে যেমন বাংলাদেশের কমিউনিকেশনে উন্নতি হবে, তেমনি ফরেন ট্রেড হোক বা ফরেন ইনভেস্টমেন্ট হোক, এগুলোও বাড়বে, প্লাস ইন্টারনাল যে কর্মসংস্থান সেটাও বাড়বে। এখন আসি যে রেলে মালামাল কমিউনিকেশন। আসলে মালামাল কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি নেট, সেটা হচ্ছে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তেল অথবা পাথর পরিবহন হয়। সবজি বা অন্যান্য ধরনের যে ফুড আইটেমস যেগুলো আছে, সেগুলো সাধারণত ট্রেনে পরিবহন হয় না। ট্রেনে পরিবহন না হওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন ধরনের লেবার যে পার্টিগুলো আছে, সেই পার্টিগুলোর বিভিন্ন ধরনের ইন্টারফেয়ারেন্স এবং আরও আনুষঙ্গিক। তো সেটার ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। যদি সেটাকে ঠিক করা যায়, তাহলে দেখা যাবে যে অনেক অনেক আনাজ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রেনকে ব্যবহার করা যাবে, এবং সেটাকে একদম পুরো সাপ্লাই চেইনের মধ্যে একটা ফুল অ্যাকাউন্টেবিলিটি সহ সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে। তো যার কারণে আমার এই রিকোয়েস্টটা থাকবে, এখন বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমাদের ভবিষ্যতে যারা মন্ত্রী হবেন এ বিষয়ে, তাদেরকে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আপাতত ট্রেন কমিউনিকেশনের এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম।